বেছে বেছে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে। অনুপ্রবেশকারী রুখতে কাঁটাতার দেওয়ার কাজ চলছে জমিতে, কিন্তু সরকার জমি দেয় না। তাই বিজেপি সরকার ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারের জন্য যত জমি প্রয়োজন তার ব্যবস্থা করা হবে বললেন অমিত শাহ। हम घुसपैठ पर निर्णायक प्रहार करेंगे। सालों से नरेंद्र मोदी जी की केंद्र सरकार प्रयास कर रही है, मगर बाढ़ को 100% करने के लिए बंगाल सरकार हमें भूमि नहीं देती है। हमने तय किया है कि 45 दिन में ही भारत सरकार के गृह मंत्रालय को जितनी भूमि उपलब्ध कराना है वो उपलब्ध कराने का काम बंगाल सरकार समाप्त कर देगी। नदी नालों के अंदर पेट्रोलिंग की भारत सरकार के साथ मिलकर एक नई आधुनिक तकनीक से युक्त वैज्ञानिक व्यवस्था हम करेंगे। देश भर से बंगाल की सीमा गौ तस्करी का एक प्रमुख जरिया बनी है। हम बंगाल की सीमाओं को घुसपैठ के लिए तो सील करेंगे ही करेंगे, ये सुनिश्चित करेंगे कि एक भी गौ माता की तस्करी बंगाल के माध्यम से भारत के बाहर न हो। इसको कठोरता के साथ हम सुनिश्चित करेंगे। অনুপ্রবেশ নিয়ে যখন অমিত শাহ ব্যবস্থা নেবার কথা বলছেন, পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, অনুপ্রবেশ আটকাতে চাইলে কাশ্মীরে পেহেলগাঁওয়ের দায়িত্বে কে ছিল? পেহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকে ২৬ জনকে মেরে দিয়ে চলে যাচ্ছে। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেখানে বিস্ফোরণে ১০ জন মারা যাচ্ছেন। এই ব্যর্থতা কার? অমিত শাহের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? তিনি নানা ভূমিকায়, দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, 2021-এ প্রথমবার বিধানসভায় যাওয়া, এবারও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তাঁর উপরে ভরসা রেখেছে দল। প্রথমে চিত্তেশ্বরী মন্দির, তারপর সর্বমঙ্গলা মন্দির, এখানে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অতীন ঘোষ। মহামাটি মানুষের সরকার নানা রকম প্রতিকূলতা, কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও সারা বাংলার যে সামগ্রিক উন্নয়নে কাজ করেছে সেই বিষয়গুলো তুলে ধরব। আর দ্বিতীয়ত, গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকার, পুরসভা, বিধায়ক প্রকল্প, সাংসদ প্রকল্প নিয়ে আমরা যে কাজ করেছি তার ওয়ার্ড ওয়াইজ আমরা পুস্তিকা প্রকাশ করছি। প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ চিত্র তুলে ধরব এবং আগামী 5 বছর কি কাজ করব সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরব। খুব অল্প বয়সেই কাউন্সিলর, সাধ্যমতো সবার কাজ করে দেওয়ার চেষ্টা করতেন। তাই অল্প দিনেই হয়ে ওঠেন এলাকাবাসীর প্রিয় পাত্র। হুড খোলা গাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে একেবারে বর্ণাঢ্য প্রচার। দীর্ঘ 38 বছর ধরে দেখছি একই জিনিস, অতীনদা 200% জিতছে। শ্যামবাজার হাই স্কুলের প্রাক্তনী, 1992 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে একদা রাজনৈতিক গুরু অজিত পাঁজাকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তারপর থেকেই দলনেত্রীর আস্থাভাজন। এবার তার প্রতিপক্ষ বিজেপির রিতেশ তিওয়ারি, বামেদের রাজেন্দর গুপ্তা। নির্বাচনে লড়াই করছি, প্রার্থী যেই হোক জয়ের নিশ্চিত ভাবনা নিয়ে লড়াই করছি, প্রার্থী যেই হোক সেটা নিয়ে ভাবছি না। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। 2024-এ ডিউটিরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আলোড়ন পড়ে যায়। এর মধ্যেই লিফট বিপর্যয়ে মৃত্যু।
অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অভয়ের ঘটনার কোনো প্রভাব পড়বে না এই কারণে মনে করি। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল, কিন্তু পুরো বিষয়টি এখন সিবিআইয়ের হাতে। এবার কি হবে? কাশীপুর বেলগাছিয়া থাকবে অতীন ঘোষের হাতেই, নাকি ভোটের ফলে থাকবে অন্য চমক? উত্তর মিলবে চৌঠামে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়েই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে তো আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে, যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারের যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে, এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব। আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে চৌঠামে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই। আমরা বাঁকুড়ার ছেলে তো, পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ। দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।